আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো গতকালকেও একটা বড় ভিডিও দেওয়ার কথা ছিল। আসলে একটু ঝামেলার কারণে দিতে পারিনি। তো অনেকেই কমেন্টস করতেছেন যে বড় ভিডিও কবে আসবে? আসলে এই কয়েকটা দিন একটু আম রুটিনটা একটু নড়চড় হবে। তবে ইনশাআল্লাহ চেষ্টা করব শর্ট ভিডিও বা বড় ভিডিও দেওয়ার জন্য। তো আপনাদের সাথে থাকার চেষ্টা করব। আর আজকে থাম্বনেইলে যেমনটা দেখছেন যে এমন রৌদ্রের মধ্যে গরমে প্রচণ্ড গরমে আমাদের গাছের পাতা ফ্যাকাশে হয়ে যায় বা হলুদ হয়ে যায়, ফুল ঝরে যায়। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি বা কি করণীয়? তো আশা করি যারা ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে করলা গাছটা দেখেন শুরুতেই দেখাই। কয়েকটা দিন আগেও কিন্তু গাছটা মোটামুটি ভালো ছিল। তো কয়েকটা করলা হইছে। তো এগুলি অবশ্য অ্যা যতটুকু হওয়ার কথা ততটুকু হয় নাই। তো আরেকটু বড় হওয়ার কথা ছিল যেহেতু একটু বড় করলার বীজ। তো গাছটাতে নিশ্চয়ই কোনো ফাঙ্গিসাইড বা কোনো রোগাক্রান্ত হইছে। তো যার কারণে দেখা যায় কি পাতাগুলি কিন্তু উপরের দিকেও হলুদ হয়ে গেছে। তো গরমের বাগানের একটু বড় সমস্যা হচ্ছে আপনার প্রচণ্ড গরমে বা এরকম রোদে গাছে পানি দেই আর খাবার দিই যাই করি তারপরেও কিন্তু গাছের যেটা কমন রোগ থাকে পাতাগুলি ফ্যাকাশে হয়ে যায়। দেখা যায় অনেক সময় গাছের গোড়ার মাটি ভিজা থাকে তারপরেও পাতাগুলো নেতিয়ে যায়। তারপরে হচ্ছে আপনার ফলগুলা ঝরে যায়। এগুলি হচ্ছে গরমের বাগানের একটা বড় সমস্যা। তো প্রচণ্ড রোদ থাকলে আসলে তখন গাছগুলিকে টিকিয়ে রাখা একটু কষ্টকর হয়ে যায়। আর টবের মাটি যেহেতু সীমিত থাকে, রোদ যখন সরাসরি গাছের গোড়ায় পড়ে, টবের গোড়ায় পড়ে, তো তখন দেখা যায় মাটিটা গরম হয়ে যায়। গরম হওয়ার কারণে উপরের মাটিটা যদিও বাতাসে ঠান্ডা হয় বা গরম হয় যাই হয়, কিন্তু ভিতরের দিকে যে গরমটা ঢুকে সেটা তো অবশ্য বের করা যায় না। তো সেটা বের না করতে পারার কারণেই দেখা যায় শিকড়গুলা একটু ক্ষতিগ্রস্ত হয়। তো যার কারণে পাতাগুলি হলুদ হয়ে যায় বা গাছটা নেতিয়ে যায়। দেখা যায় গাছের গোড়ায় পানি থাকা সত্ত্বেও গাছটা নেতিয়ে যায়। আর দেখা যায় যদি ২ বেলা করে একটু এমন রৌদ্রের মধ্যে ২ বেলা একটু পানি দেওয়া যায় কষ্ট করে বা যাদের গাছের উপরে পানি দেওয়ার একটু মানে সিস্টেম আছে দিতে পারবেন, তারা এইরকম রোদে গাছের পাতাগুলি একটু ১০টা-১১টার দিকে একটু ধুয়ে দিবেন। তাহলে দেখবেন অনেকটা কিন্তু এই হাত থেকে আমরা বাঁচতে পারবো। আর এই যে এখানে আমার যে চিচিঙ্গাটা পেকে গেছে। তো আজকে হারভেস্ট করে ফেললাম। হইছে মোটামুটি অনেকগুলা বিচি হইছে। তো গত বছর যেটা রাখছিলাম সেটার মধ্যে অনেকগুলো বিচি হয়েছিল। তো তার তুলনায় একটু কম হইছে। তো যাই হোক যদি হয় হয়তোবা আরো ২-১টা একটা বীজ রাখলে আর সমস্যা হবে না। তো যেটা বলতেছিলাম তো এই গরমের মধ্যে গাছে তরল খাবারটা একটু বেশি দিলে ভালো হয়। কারণ তরল খাবার দিলে গাছটা তরল খাবার যেহেতু তাড়াতাড়ি গাছ গ্রহণ করতে পারবে। আবার গাছের গোড়া মাটিটাও একটু ভিজা থাকবে। আর শুকনা খাবার যদি কেউ দিতে চান তাহলে আপনারা জৈবভাবে শিংকুচি, হাড় গুঁড়া, তারপর হচ্ছে আপনার নিমখোল এগুলি জৈব সার যদি কেউ কিনে আনতে পারেন, এগুলি সব কিনে এনে একসাথে করে মাসে একবার এরকম টবের ফুল গাছ যদি দিতে নাও চান, ফল গাছ, সবজি গাছ এগুলোর মধ্যে মাসে একবার একটু দিয়ে দিবেন শক্ত খাবারের মধ্যে এটা। আর যদি তরল খাবার দিতে চান, যেটা আমি রেগুলার আপনাদের সাথে শেয়ার করি, তো সবজির খোসা ভেজানো পানি, আপনার ঘরে যত রকমের সবজি হয়, পেঁয়াজের খোসা থেকে শুরু করে আলুর খোসা, আদা, রসুন, সবজির খোসা, কলার খোসা যা হয় সেগুলো একসাথে ভিজিয়ে রাখবেন ফলের খোসা। তো সেখানে কিন্তু মিক্সড একটা খুব সুন্দর তরল একটা জৈব সার তৈরি হয়। এটা আপনারা দিবেন যদি সকালে গাছের গোড়ায় পানি দেন, বিকালে খাবারটা দিয়ে দিবেন। আর যদি বিকালে পানি দেন, সকালবেলা আপনারা ভোরে বা ৮টা-৯টার দিকে বা খুব রৌদ্র যখন না ওঠে তখন গাছের গোড়ায় দিয়ে দিবেন। তো এটা দিলে গাছের জন্য ভালো হয়। আর যখনই গাছে তরল খাবার দিবেন, গাছের গোড়ার মাটি অবশ্যই আগে ভিজিয়ে নিবেন। ভিজিয়ে নিলে খাবারটা দেওয়ার সাথে গাছের শিকড়গুলা কিন্তু খাবারটা গ্রহণ করতে পারে। আর যদি আপনার গাছের মাটিটা শুকনা থাকে, তাহলে দেখা যায় কি খাবারটা দিলে পানিটা নিচের দিকে অনেক দেরি করে যায়। যেই তরল যে খাবারের স্বাদটা সেটা কিন্তু মাটির উপরে একটা লেয়ার করে থাকে। আপনারা অনেক সময় খেয়াল করবেন, যদি আপনারা সবজির খোসা দেন বা সরিষার খোল ভেজানো পানি দেন,
একটু খেয়াল করে দেখবেন মাটিটা যদি খুঁড়ে না দেন বা একটু যদি ভিজা না থাকে শুকনা মাটির মধ্যে দেন, তাহলে দেখবেন কি উপর দিয়ে একটা স্তর মানে একটা পাতলা আবরণের মতো পড়ে থাকে। এই জিনিসটা যদি কেউ খেয়াল করে না থাকেন তাহলে একটু একদিন খেয়াল করবেন, তাহলেই বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা পানি খাবারটা তরল খাবার দেওয়ার আগে অবশ্যই মাটিটা একটু ভিজিয়ে নেব। সকালে ভিজালে আর বিকালে দেব, আর বিকালে যদি ভিজে তাহলে গাছের খাবারটা সকালে দেব। তো যেটা বলতেছিলাম গাছের এই যে ফুল ফল এগুলি নিতে যাওয়া পড়ে যাওয়া, তো এগুলি আমাদের রোধ করতে হলে আমাদের গাছে কিন্তু এপসম সল্ট অবশ্যই গাছে ব্যবহার করতে হবে। এপসম সল্টের কোনো বিকল্প নাই। তো মাসে 15 দিন 2বার করে এপসম সল্ট দেওয়া যায়, আপনারা চাইলে 2বার করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে ডিরেক্টলি গাছের গোড়ায় এপসম সল্ট সরাসরি দিবেন না, গাছ থেকে একটু দূরে দিবেন। আর এপসম সল্টটা যেহেতু ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করে, তো সেক্ষেত্রে দেখা যায় কি গাছ নেতিয়ে পড়া, ফুল ফল ঝরে যাওয়া, আপনার গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, এগুলা কিন্তু অনেকটাই দূর করে। গাছের পাতা সবুজ রাখতে কিন্তু এপসম সল্টের কোনো বিকল্প নেই। তো আমি একটু দিয়ে দিছিলাম কিছুদিন আগে, তো এখন যেহেতু একটু ঘন ঘন বৃষ্টি হইতেছে, তো যার কারণে একটু দেওয়াটা একটু কম হয়ে গেছে। আর করলা গাছটার মধ্যে হয়তোবা তেমনই কোনো সমস্যা হয়েছে, যার কারণে করলা গাছটা আমার কয়েকটা ফলন দিয়েই কিন্তু গাছটা নষ্ট হয়ে গেছে। তো গাছ এরকমই, আপনার একবার এক একটা গাছ ভালো হবে, একবার একটু দুর্বল হবে। যেহেতু এই এপসম সল্টটা দিলে, আর এপসম সল্ট আপনারা সবসময় একটু খেয়াল করবেন, মোটা যেটা বড় বড় দানা থাকে সেটা আনার চেষ্টা করবেন। দোকানে বলবেন যে যেটা খুব গুঁড়া থাকে, মিশ থাকে সেটা না, যেটা একটু বড় দানার হয় সেটা আনার চেষ্টা করবেন, সেই এপসম সল্টটা ভালো বেশি হয়। তো এই জিনিসটা খেয়াল করলে এপসম সল্টের গুণাগুণও ভালো থাকবে, মানও ভালো থাকবে। আর যেটা আপনার দেখা যায় যে একটু গুঁড়া বেশি থাকে, সেটার মধ্যে একটু মিক্সড হওয়ার সম্ভাবনা থাকে। আর যেটা 1 নাম্বার একবারে ফ্রেশ হয় মোটা দানার, সেটা দেখবেন যে খেয়াল করলে একেবারে সাদা চকচকে থাকবে, খুব সুন্দর, যেটা আমি সবসময় ব্যবহার করি, আপনাদেরকে দেখাইছি, পিছনে হয়তো ভিডিও আছে, দেখলে দেখে নিতে পারেন। তো এই ক্ষেত্রে আপনারা এই বীজটা এটা ব্যবহার করবেন। আর কিভাবে দেওয়ার নিয়ম সেটা তো আমি সবসময় আপনাদের সাথে যখনই দেই প্রায় ভিডিওতে শেয়ার করি। তো তারপর আজকেও বলে দেই, যারা নতুন আছেন তারা জানতে পারবেন, যারা সবসময় বাগান করেন তারা জানেন। তো 1 লিটার পানির মধ্যে আমরা আমাদের যে চা চামচ বলি, সেই চামচে সমান করে 1 চামচ দিয়ে ভালো করে গুলে তারপরে গাছে স্প্রে করে দিবেন বিকালবেলা, হয়তোবা খুব সকালবেলা। এই 2 টাইমের 1 টাইমে। আর যদি কেউ সরাসরি গাছের গোড়ায় দিতে চান, তাহলে গাছ থেকে না হইলেও 4 থেকে 5 আঙ্গুল দূরে টবের একবারে গা ঘেঁষে টব প্রতি মানে টব বুঝে, যেমন এরকম ফলের ক্রেটে 1 চামচ দেওয়া যায়, বা 12 লিটার যেটা সেটার মধ্যে 1 চামচ না 1/2 চামচ দিলে ভালো হয়। এরকম করে দিবেন। খুব বেশি দিলে আবার দেখা যায় গাছের পাতা পুড়ে যাবে বা গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই কাজগুলি আমাদের গরমে একটু বুঝে শুনে করতে হবে, কারণ এখন এই কয়েকটা দিন আবার একটু রৌদ্র পড়তেছে। তো ঈদের দিন থেকে মোটামুটি এখন একটু রৌদ্র আছে। তারপরও বৃষ্টি হয় একবেলা, তো দেখা যায় যে মাঝখানে একটু রোদের তাপটা খুবই বেশি। তো এই রাত তাপে গাছগুলো কিন্তু বাঁচিয়ে রাখা একটু কষ্ট হয়ে যায়। তো এই কাজগুলি করে দিলে বাগানটা অনেকটাই সুন্দর থাকে। আর আপনারা আমার এখন যে ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্য আমার ঈদের আগে করে আমি রাখছি। তো ঈদের পরে এখন বর্তমানে গাছগুলা মোটামুটি কেমন আছে সেটা আমি আপাতত বলতে পারতেছি না। কারণ যেহেতু আমি আপনাদের সাথে আগেই শেয়ার করছি যে কয়েকটা দিন আমি গাছ থেকে দূরে থাকবো, গাছের সাথে থাকবো না। তো সেক্ষেত্রে এখন বাগানের বর্তমান অবস্থা কি জানি না। যদি সবসময় বৃষ্টি থাকে তাহলে খারাপ থাকবে না, ইনশাল্লাহ আশা করি ভালোই থাকবে। আর বৃষ্টি না হলে দেখা যায় খুব বেশি রৌদ্র উঠলে তখন গাছটা একটু দুর্বল হয়তোবা হতে পারে। কারণ আমি নিজে থাকলে আমার নিজের জিনিসের যেরকম একটা যত্ন করব, অন্যজন তো অবশ্যই সেরকমভাবে যত্নটা করবে না, একটু তো আমার ক্ষতিগ্রস্ত হবই। তো যাই হোক, আল্লাহ ভরসা, যতটুকু হয় হবে, দেখা যাক কি হয়। তো এরকম গাছের পাতা সবুজ রাখতে অবশ্যই আপনারা এপসম সল্টটা ব্যবহার করবেন। এপসম সল্ট দিলে নিয়মিত যদি নিয়ম করে দিয়ে যান, তাহলে দেখবেন আপনাদের গাছগুলি অনেকাংশেই দুর্বল হওয়ার হাত থেকে বাঁচবে আর সুস্থ থাকবে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ফলন বরবটি তো পাচ্ছি, আপনারা দেখতেছেন। এর মধ্যে আপনাদের সাথে নিয়ে কিছু কিছু হারভেস্টিংও করলাম। তো হারভেস্টিং, ছাদ বাগান করার অন্যতম মজার বিষয় হচ্ছে হারভেস্টিং। ক্লান্তির পরে যখন আপনি একটু শীতল জায়গা পান, তখন কিন্তু দেখবেন আপনার খুব শান্তি লাগে। তো এরকম গাছ এরকমই, আপনি যখন করবেন, করার পরে যখন এরকম ফল হারভেস্ট করবেন সবজি নিজের হাতে, তখন দেখবেন যে ক্লান্তি আপনার সব কিছু দূর হয়ে যায়। আর আলহামদুলিল্লাহ মোটামুটি বরবটি তো আমি সবসময় হারভেস্ট করি। তো দেখতে পারতেছেন মাশাআল্লাহ এই যাত্রাও খুব ভালো। আর এই বছর আমার 3টা 4টা টবে আমি বরবটি লাগাইছি। এই সিরিয়ালে এখানে 3টা আছে, আর অন্য জাতের একটা লাগাইছি।
তো সেটা দেখি কতটুকু কি হয়, হলে দেখাবো। তো এরকম হারভেস্টিং যখন আপনারা করবেন তখন কিন্তু আনন্দ দ্বিগুণ হারে বেড়ে যায়। তো যারা সবসময় বাগান নিয়ে থাকেন তারা জানেন, তো বাগান করলে অবশ্যই কোনোটা আপনার কোনোদিন ভালো হবে, কোনো সময় কোনো ফসলটা খারাপ হবে। এটাই নিয়ম, সবসময় সবটা ভালো হবে না। আর যেহেতু আমরা জৈবভাবে বাগান করি, তো দেখা যায় যে সবকিছু আমরা জানি না, হয়তোবা অনেক সময় অনেক কিছু ঘাটতি পড়ে যায়। আর জৈবভাবে যদি আপনি বাগান করেন, একটা খাবার দেওয়ার পরে ১ সপ্তাহ ১৫ দিন আপনাকে সময় দিতে হবে গাছটাকে রিকভার হওয়ার জন্য বা সুন্দর হওয়ার জন্য। আর যদি আপনারা রাসায়নিকভাবে দেন, দেখবেন যে দেওয়ার ১ সপ্তাহের মধ্যে গাছের চেহারা পাল্টায় যাবে। তো পাল্টায় যাওয়ার পরে আবার কিছুদিন পরে দেখা যায় গাছটা কিন্তু আবার নষ্ট হয়ে যায়। তো আর জৈবভাবে যদি আপনার করেন, গাছটা আপনার স্লোলি খাবারটা গ্রহণ করবে। আর গাছটা কিন্তু আস্তে, আস্তে সুন্দর করে নিজের শক্তি যেটা গ্রহণ করবে বা গাছটা সুন্দর করে উঠবে। এটাই হচ্ছে নিয়ম। তো সব জিনিসই আস্তে, আস্তে হওয়া ভালো। খুব তাড়াতাড়ি হয়ে গেলে সেটাও সমস্যা। তাড়াতাড়ি যে জিনিস হয় সেই জিনিস আবার তাড়াতাড়ি নষ্টও হয়। তো আস্তে, আস্তে হোক সেটাই ভালো। তো আর এরকমভাবে গাছের গোড়া থেকে দেখেন বাগানটাকে সবুজ রাখতে যারা চান সবসময় ডাঁটার শাক, কলমি শাক এই ধরনের শাকগুলি একটু বেশি করে লাগাবেন। খুব সুন্দর বাগানটা সবুজ থাকবে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। তো যারা কমেন্টস করতেছেন, সবসময় কমেন্টস করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখেন দেখেই হয়তোবা আপনারা কমেন্টসগুলো করতে পারেন। ভালো খারাপ যেটা হোক সেটাই আপনারা বলতে পারেন। তো বাগান করলে আসলে এই গরমের সিজনে যদি আপনার বেশি করে কলমি শাক লাগানো যায়, বাগানটা কিন্তু সবসময় সবুজ থাকে। অনেক রৌদ্রের মধ্যেও কিন্তু কলমি শাক নষ্ট হয় না। পানি বেশি পড়লেও সমস্যা হয় না। পানি কম হলে একটু সমস্যা হয়। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।